শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লাকি ইনামের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির বিকাশে ঢাকা সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে সাংসদ নাট্যোৎসব 2015। উৎসবে প্রতিদিন সন্ধ্যা 6:30টায় নাটক মঞ্চায়িত হবে। সাংসদ নাট্যোৎসব চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি, এই স্লোগান নিয়ে 64 জেলায় 15 দিনে 22টি চলচ্চিত্র প্রদর্শনীর প্রস্তুতি হিসেবে দেশের সব জেলায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। দেশের সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী তৈয়বা বেগম লিপির চিত্রকলা প্রদর্শনী নো ওয়ান হোম। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক অনুভব। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংকটে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির শিল্পকর্ম প্রদর্শনী অমরার আখ্যান। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন আগামীকাল ঢাকায়। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। খুলনা দৌলতপুর থানার দক্ষিণ কারিকর পাড়ার মোহাম্মদ আশিকুর রহমান আশিক দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ মোহাম্মদ আশিকুর রহমান আশিককে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করানোর পরামর্শ দিয়েছেন। এতে প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আশিকের পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ আশিকুর রহমান আশিককে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মেহেদি হাসান, সঞ্চয়ী হিসাব নম্বর 4815, ইসলামী ব্যাংক দৌলতপুর শাখা, খুলনা। মোবাইল নম্বর 01717322403। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। উৎকোচ প্রদান, কমিশন প্রদান একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বেতনের 15% বেতন পাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিতে হবে। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমাদের একটা ক্যান্টিন আছে, কিন্তু স্যার আপনি এখানে খেতে পারবেন না। খেতে পারবো না কেন? স্যার আপনি পারবেন না, ওখানে পার মিল মাত্র 50 টাকা। সো বুঝতেই পারছেন। ক্যান্টিন কে চালায় তাকে একবার ডাকুন তো। কেন স্যার? ডাকতে বলছি, ডাকুন না, প্রশ্ন করছেন কেন? রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সাজু খাদেমের উপস্থাপনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। আরে কি ব্যাপার সাজু ভাই, আপনি ওটা আমার দিকে তাক করেছেন কেন? আপনি সরান প্লিজ, গায়ে লেগে যাবে তো। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে ধপ করে পড়লো কে? আর কেউ না, একটি ধবধবে একটা সাদা পরিমণি। গ্ল্যামার কুইন হিরোইন পরিমণি। রাত 11:30টায় প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই দে জরা মুরায় মুরায় গাজা বাজা তারঙ্গন চাল চিল্লা দে দকায় গরি সন্দে লাগে গম
জাদুদ গমে এ গাম বনে গাই গাই গরি প্রেলে ম পরানো যে দমাগে তারার লগে লগে উতনে পেগে মেগে মেগে মেঘলো দেবা তলে ম পরানো যে দমাগে তারার লগে লগে। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, নাট্য নির্দেশক লাকি ইনাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপা, আপনি এবং আপনার মেয়ে রিদি হক, তাদের দুজনের একসাথে লেখা এবং রিদি হকের নির্দেশনায় এনটিভিতে একটি ধারাবাহিক শুরু হয়েছে, শেষ বিকেলের গান। বলার অপেক্ষা রাখে না যে নাটকটি অবশ্যই অনেক দিক থেকেই বিশেষ বৈশিষ্ট্য বহন করছে, যে একেবারে শেষ বিকেলের গান, যারা একেবারে শেষ বয়সে তাদেরকে নিয়ে নাটকটার গল্প, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মা এবং মেয়ে দুজনের একসঙ্গে লেখা। একটু যদি বলতেন যে কনফ্লিক্ট হয়নি লিখতে গিয়ে? না, আসলে কনফ্লিক্ট হয়তো এই জন্যই হয়নি যে রিদিও ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে সে বড় হয়েছে যে যৌথভাবে কি করে শিল্প চর্চা করতে হয় একটা ধারণা তার হয়েছে। শিল্পটাই তো একটা টিম ওয়ার্ক, একটা যৌথ ব্যাপার। এটা আমি একাই করব, আমি একাই 100, এটা কখনো হয় না। ফলে ওই বোধটা তার ভেতরে কিন্তু জন্ম নিয়েছে ছোটবেলা থেকে। আর এই যদি আমরা শেষ বিকেলের গল্প এই ধারাবাহিকের প্রসঙ্গে আসি, তো এটা আমি আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা, আমি ঘুরেছি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়। আমার বাবার চাকরি সুবাদে ঘোরা হয়েছে ছোটবেলা থেকে। আর বাইরেও আমি বেশ কয়েক বছর এক নাগারে ছিলাম, তখন ওখানকার বৃদ্ধ বৃদ্ধাদের জীবনও আমি দেখেছি। পার্থক্যটা আমার কাছে খুব প্রকট। হয়তো ঠিক মনের দিক থেকে, কষ্টের দিক থেকে, যন্ত্রণার দিক থেকে, জীবন যন্ত্রণা যেটা, সেটা একই, মানুষ মাত্রই সেটা একই হয়। কিন্তু ওইসব দেশে বৃদ্ধদের যে সমাদর, আমাদের দেশে সেটা নেই। অনেক কষ্ট এখানে, অনেক সমস্যা। ফলে ওই নাটকটি লেখার বা ধারাবাহিকটি লেখার একটা চিন্তা আমার মাথায় এসেছিল। আমি লিখেও ফেলেছিলাম কিছু। তারপরে রিদির সাথে আলাপ করলাম, রিদি একটি নতুন ধারাবাহিক করবে, তো বিভিন্ন নাটক নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, ও লিখছে। আমি এইটির প্রস্তাবটা ওকে দিই। আপনি একটা জিনিস খুব ভালো লাগলো যে আমাদের বেশিরভাগেরই কিন্তু ধারণা যে বিদেশে বরঞ্চ যারা বয়স্ক তারা অনেক বেশি একা এবং তাদের কষ্ট অনেক বেশি। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের দেশের যারা বয়স্ক মানুষ তাদেরও কিন্তু কষ্ট কম নয়। না না, অসীম কষ্ট। কারণ হচ্ছে যে ওখানে সরকার কিছুটা হলেও দেখে অর্থনৈতিক দিকটা, কিন্তু আমাদের এখানে তো এখনো সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। ফলে রিদি রাজি হলো এবং আমরা দুজনে মিলে যৌথভাবেই কাজটা শুরু করে দিয়েছি। তো আমার মনে হয় যে আমাদের দেশে যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের যে পরিবার, সেই পরিবারেরও সমস্যা আছে। কারণ যৌথ পরিবারগুলো ভেঙে এখন একক পরিবার হয়ে যাচ্ছে। নানা রকম সামাজিক সমস্যা আমাদেরও আছে। কাউকে দোষ দেওয়া যাবে না, একটি পরিবারের ছেলে বা মেয়েকে দোষ দেওয়া যাবে না, কিন্তু বাস্তবতা, বোধটা থাকতে হবে। বাবা মার জন্য ফিলিংস, মায়া, অসীম একটা মমত্ব থাকতে হবে, এটা তো থাকতেই হবে। আর এটা করার পেছনে আমাদের কিছুটা সে উদ্দেশ্য আছে যে কোনো নাটকের পেছনে একজন নাট্যকারের তো কিছু উদ্দেশ্য থাকতে হবে, কিছু বক্তব্য থাকতে হবে। সেটা আমরা ডিরেক্টলি বলবো না, বা জীবন বোধের ভেতর দিয়ে, জীবন চলার পথের ভেতর দিয়ে সেটা দেখাতে হবে। নাটকটিতে তো দেখা গেছে যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদের সাথে কাজ করছে একেবারেই তরুণরা। তো সেক্ষেত্রে তাদের ভেতরে এক ধরনের বোধ কাজ করছে, কখনো তারা ভাবার চেষ্টা করছে যে কেন এমন হচ্ছে। তো এই যে সাইকোলজিক্যাল একটা বিষয় আপনি দেখাচ্ছেন, এটার পেছনে কারণটা? এটা নাটকের মূল কিন্তু উদ্দেশ্যই সেটা। কারণ বৃদ্ধদের কারা কেয়ার করবে, টেক কেয়ার করবে? অবশ্যই নবীনরা, তরুণরা। তো তরুণদের ভেতরে যদি এই বোধটা দিয়ে দেওয়া যায় যে একটি ছেলে বা মেয়ে সে যখন বড় হবে তার একটা প্রকট দায়িত্ব বোধ জন্ম নিতে হবে যে আমার বাবা মাকে আমি দেখব। এটা স্বাভাবিক, সাধারণ ঘটনা, সবাই জানে। কিন্তু সামাজিকভাবে আমরা তো নাটকের মধ্যে দিয়ে এগুলো দেখাই। তো আমাদের বিশেষ করে রিদির কথা আমি বলবো, ওর দিক থেকে লেখার যে দায়িত্বটা সেটা হলো যে ওর ফিলিংসটা ও
ডায়ালগের ভেতরে আনবে, ওর ক্লাসটা, ইয়াং জেনারেশন, নবীন প্রজন্ম কিভাবে তাদের ভেতরে এই বোধটাকে জন্ম দেবে, এটুকু দায়িত্ব ওর। আমার হলো, যেহেতু আমি নিজেও বয়সের দিকে চলে যাচ্ছি বা আমি দেখেছি, আমার অভিজ্ঞতা আছে বৃদ্ধদের, সব কিছু মিলে আমরা দুজন শেয়ার করে নিয়েছি। এবং সেক্ষেত্রেও কিন্তু কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে, এবং আপনি মার দিক থেকে বোধটা কাজ করছে, তার মেয়ের দিক থেকে কাজ করছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখানে আপনার মেয়ে নির্দেশনা দিচ্ছে নাটকটি, আপনি লিখেছেন, দুজন মিলে লিখেছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে যখন সে নির্দেশনা দিচ্ছে, অবশ্যই বয়সে এবং অভিজ্ঞতায় সে নবীন, কখনো কি মনে হয়েছে যে মেসেজটা একটু চেঞ্জ হচ্ছে কিংবা আরও ডেভেলপ হচ্ছে? রিদির উপর আমার কিছুটা কনফিডেন্স এসে গেছে, কারণ ও মোটামুটি বেশ কিছুদিন ধরে কাজ করছে, নির্দেশনার কাজ করছে, লেখালেখির কাজ করছে। সো ওর উপরে আমার ভরসাটা আছে যে। আর তাছাড়া ওই যে শিল্পের ব্যাপারটা বলেছি, যৌথ, যে কোনো কনফিউশন ওর হলেও আমার সাথে ডিসকাস করছে, বা আমার কোনো কনফিউশন হলে আমি রিদির সাথে বসছি, ফলে আমাদের কম্বিনেশনটা আমি বলবো যে ভালো। তো সেই হিসেবে আমার মনে হয় শেষ বিকেলের গান দর্শকদের ভালো লাগবে, এটুকু আস্থা আছে। আমরা কি সামনে এখানে মেয়ের নির্দেশনায় মাকে আমরা পাবো স্ক্রিনে? একটা চরিত্র আছে যেটাতে রিদি আমাকে অলরেডি অফার দিয়েছে অভিনয় করার জন্য। আমি যদি অভিনয়টা এখন করছি না, মানে ইলেকট্রনিক মিডিয়াতে আমি কাজটা করছি না বলা চলে, কারণ আমি আমার থিয়েটার নিয়ে ব্যস্ত। তো হয়তো একটা চরিত্রে আমি আসব। ওর নির্দেশনা আমি কাজ করেছি, আমার খুব ভালো লেগেছে। খুব প্রকটভাবে সে খুঁতখুঁতে বলবো না, মানে খুব কেয়ারফুল, তো একেবারে স্বচ্ছ জিনিসটা চায়। তো এটা একদিক দিয়ে ভালো, কোয়ালিটিটা ভালো হয় কাজের। তো হয়তো আমি শেষ বিকেলের গানে একটি চরিত্র নিয়ে সামনে আসব। আপনি যেটা বললেন যে এখন একেবারেই ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করা হয় না, কিন্তু এক সময় তো আপনি অনেক কাজ করেছেন, সেই বিটিভিতে কাজ করেছেন এবং পরবর্তীতেও কাজ করেছেন। এখন একেবারেই মঞ্চ নিয়ে ব্যস্ত, নির্দেশনায়। সেটা কেন? কোনো এটা অ্যাকচুয়ালি হয় যে মানে এমন একটা জায়গায় এখন চলে এসেছি, আমার ভেতরে কিছুটা দায়িত্ববোধ জন্মেছে। আমার মনে হয়েছে আমার অভিনয়ের দিক থেকে, বিশেষ করে এই আর্টটাকে বা এই সেক্টরটাকে যদি আমি কিছু দিয়ে যেতে পারি, যে কারণে আমি আমার তো একটি নাটকের দল আছেই, নাগরিক নাট্যাঙ্গন। ওখানে তো অনেক নবীনরা কাজ করছে, প্রবীণরা কাজ করছে। এছাড়াও আমি একটা ইনস্টিটিউশন করেছি, নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা। এখানে 6 মাসের কোর্স করা হয়, বছরে 2টো ব্যাচ বেরিয়ে যায়। এই ইনস্টিটিউশনটাকে আমি দেখাশোনা করি, সেখানে আমি চেয়ারপারসন, ফলে আমার অনেক দায়িত্ব। প্রতি ব্যাচে 30-35 জন ছেলে মেয়েকে আমরা অভিনয় সংক্রান্ত যাবতীয় জিনিস শেখাই। তো ওই দায়িত্বটা পালন করতে গিয়ে, দলের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, দলের নির্দেশনা, সেটাতে এখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি ওটাকে প্রায়োরিটি দিচ্ছি। আপনার জন্মদিন উপলক্ষে একটু ভিন্নধর্মী একটি আয়োজন ছিল, এবং আপনারই নির্দেশনায় 6টি নাটক নিয়ে একটি উৎসবের মতো হয়েছে, এবং সেখানে উৎসবটার নাম ছিল খুব সম্ভবত স্বরৈশ্বর্য নাট্য উৎসব। নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। আমার দলের ছেলেমেয়েরা মনে করেছে যে আমি 6টি গুণ নিয়ে বা 6টা সেক্টরে একসঙ্গে কাজ করছি। যেমন আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, গান শিখেছি, তো নাচ, গান, অভিনয় এটা তো আছে। তারপরে নাটক লিখছি, নাটক নির্দেশনা দিচ্ছি, আমি সংগঠক হিসেবে কাজ করছি। সব কিছু মিলে আমাকে তারা বলছে স্বরৈশ্বর্য লাগিয়ে নাও। তো উৎসবটার নামও ছিল স্বরৈশ্বর্য নাট্য উৎসব। আমার নির্দেশিত 6টি নাটক দিয়ে 6 দিনের একটি নাট্য উৎসব হয়েছিল। তো এটা একদিক থেকে আমি বলবো যে শুধু আমার যে হয়েছে তা নয়, ওটা আবার আমার থিয়েটারে 40 বছর পূর্তি হয়েছিল আজকে থেকে 4 বছর আগে। তো এটা আসলে যারা সিনিয়র হচ্ছেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের সবারই এরকম উৎসব হওয়া উচিত, কারণ সবারই ভিতরে অনেকগুলো গুণের সমাহার আছে। তো এরপর আরও অনেক উৎসব হয়েছে, অনেক গুণী নাট্যজনদের, এটা আমার খুব ভালো লেগেছে। সাধারণত দেখা যায় না, কিন্তু আপনার ক্ষেত্রে এটা হচ্ছে যে একেবারে স্বামী আপনার ডক্টর ইনামুল হক এবং আপনার মেয়ে সবাই মিলে একসাথে কাজ করছেন, এবং আপনার যে নাটকের দল সেখানেও তারা একসাথে আপনারা কাজ করছেন। এতে করে কি আরও বেশি সংঘবদ্ধ মনে হচ্ছে নিজেকে? অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগে এবং নিজেকে খুব ঋদ্ধ মনে হয় যে আমি যে চর্চাটা করছি শিল্পের, সেই চর্চায় আমি আমার ফ্যামিলিকে ইনভলভ করতে পেরেছি।
ওরা প্রত্যেকে বিভিন্ন অন্য সাবজেক্টে পড়াশোনা করেছে, তাদের ফিল্ডও আলাদা, সবাই কাজও করছে, কিন্তু এই জগৎটাকে তারা বেছে নিয়েছে একেবারে মানে মনের দিক থেকে যে ভালো লাগার কাজটা সেটা করার জন্য। লিটু আনাম, সাজু খাদেম, ইনাম তো আছেই, ও আমাদের বটবৃক্ষ, ওর ছায়াতেই আমরা আছি। আর আমার দুটো মেয়ের মধ্যে দিদি একটু ডিরেক্টোরিয়াল কাজ, লেখালেখি এগুলোতে খুবই সে মানে ইনভলভ হয়ে গেছে। আর আমার ছোটো মেয়েও খুব ভালো লেখে, প্রীতি হক, ও আমাদের মঞ্চের জন্য নাটক লিখছে। ওর লেখা, ওর রূপান্তর করা একটা নাটক পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ, এটা মঞ্চে চলছে। আমি আরও আশাবাদী যে আমার পরের ছেলেমেয়েরাও আর্ট কালচারে ইনভলভ হবে, আমার সেক্ষেত্রে বলা যায় যে আপনি সাকসেস, আপনি ছড়িয়ে দিতে পেরেছেন, আমি অনেকটা পেরেছি এটা বলা যায়। আপনি আপনার কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন এবং সম্প্রতি শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার পেয়েছেন। এই প্রাপ্তিগুলো এছাড়াও আপনি অনেক পুরস্কার পেয়েছেন, প্রাপ্তির জায়গা থেকে কি মনে হয় যে প্রাপ্তি আসলে হয়তো বা পদক দিয়ে হয় না, তারপরেও পদক অবশ্যই এক ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়, অনেকটা বলা যায় যে স্বীকৃতি। আমি অ্যাকচুয়ালি যেটা মনে করি সেটা হলো যে আমি কতটুকু দিতে পারলাম, আর আমি যাদেরকে দিলাম তারা কতটুকু নিতে পারলো এবং তারা কতটুকু তৈরি হলো, এটা হলো আমার ক্যালকুলেশন, এবং এটাকে আমি মনে করি একটা যে আমার কাজের সার্থকতা। তো সে পথেই আমি এগোচ্ছি, দেখা যাক কতটুকু পারি। আমরা আপনার অভিনীত এবং আপনার নির্দেশিত অনেক ভালো ভালো নাটক পেয়েছি এবং আশা করছি সামনেও পাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, আমার সকল দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।